অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনার প্রেস কনফারেন্সের একটা ছবির সঙ্গে গোটা ভারত পরিচিত হয়ে গিয়েছিল। একদিকে উইং কমান্ডার ভূমিকা সিং, মাঝখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং আরেকদিকে কর্নেল সোফিয়া কুরেশি। কিন্তু এই অর্ডারে প্রেস কনফারেন্স কেন করেছিল সেনাবাহিনী জানেন কি? ভারতীয় সমাজ মাধ্যমে যে বা যারা কর্নেল সোফিয়া কুরেশি, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বা পেহেলগাঁওয়ের বৈশরণে নিহত নৌসেনা অফিসার লেফটেন্যান্ট নারওয়ালের সদ্য বিধবা স্ত্রী হিমাংশীকে নিয়ে কুরুচিকর বক্তব্য পোস্ট করলেন, বিশ্বাস করুন তাতে এদের কিচ্ছু এসে যাবে না, জাস্ট কিচ্ছু এসে যাবে না। ভারতীয় সেনা তার কাজ নীরবে করে দিয়েছে। অপারেশন সিঁদুর অনেক কারণে ভারতীয় ইতিহাসে ফ্রেমবন্দি থাকবে, যার অনেকটাই হয়তো প্রচারের আলোর বাইরে আজকে। কিন্তু একজন ইতিহাস ও ভূরাজনীতির উৎসাহী হিসেবে আমি হলফ করে বলতে পারি, গোটা ভারত যখন এই অপারেশনের পুরো চিত্রটা জানতে পারবে, গর্বিত বোধ করবে। এবং এই সুডো সেকুলারিজমের যুগে ধর্মনিরপেক্ষতা ঠিক কাকে বলে তাও একটা হাতে কলমে শিক্ষা নিতে পারবে। কেন এই অর্ডারে করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন? চলুন জানি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন এর বিস্তারিত দিকটি দেখে নেওয়া যাক। পাকিস্তান পেহেলগাঁও ইস্যুকে মোকাবেলা করতে খালিস্তানপন্থীদের হাওয়া দিতে চেয়েছিল। এই অপারেশনের কিছু আগে থেকেই ভারতের পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে প্রচার করার চেষ্টা হয়েছিল যে একজনও শিখ এই অপারেশনে অংশ নেবে না। সাংবাদিক সম্মেলনে সেনা মুখপাত্র হিসেবে ভূমিকা সিং ভারতীয় মহিলাদের সিঁদুর এবং শিখদের প্রতিনিধিত্ব করেছেন। কর্নেল সোফিয়া কুরেশি সেই ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ভারতের প্রত্যেক মা ও বোনের সিঁদুরের নিরাপত্তার অঙ্গীকার ব্যক্ত করে গিয়েছেন, যে সম্প্রদায়ের একদল ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করেছিল। দ্বিজাতি তত্ত্বের কথা বর্ডারের ওপার থেকে যাদের সেনাপ্রধানের মুখে সম্প্রতি গোটা ভারত শুনেছে, এবং পেহেলগাঁওয়ে তার পরিণতি হিসেবে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে। আর মাঝখানে বসা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সহনশীল এবং সহাবস্থানে বিশ্বাসী একজন হিন্দু এবং সর্বোপরি একজন ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ ভারতের স্পিরিট ব্যক্ত করেছেন। মিস্ত্রি 1964 সালের 7ই নভেম্বর জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে একটি কাশ্মীরি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আশা করি ইতস্তত বিক্ষিপ্ত ডটগুলো একটু একটু করে যুক্ত করা যাচ্ছে। এই প্রেস কনফারেন্সে বিদেশ দপ্তরের কূটনীতিক হিসেবে রণধীর জয়সওয়ালও ব্রিফ করতে পারতেন, কিন্তু তা করা হয়নি। মেসেজ যেখানে যাওয়ার তা ঠিক চলে গিয়েছে। ভারতের সাধারণ জনমানুষ আজ না হলেও একদিন বুঝবে, কিন্তু বুঝবে অবশ্যই। জানেন, হাবিলদার ঝন্টু আলী শেখের নিথর দেহ যখন বাংলায় ফিরে আসে, তখন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তার দাদা রফিকুল শেখ সাংবাদিক সম্মেলনে ঠিক কি বলেছিলেন? বলেছিলেন, আমার ইচ্ছে আছে আমার পরিবারের পরবর্তী প্রজন্মকে ভারতীয় সেনা স্কুলে ভর্তি করা। ভারতীয় সেনা বদলা নেবে, বারবার এমনই দাবি করেছিলেন ভারতীয় সেনায় কর্মরত শহীদ ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ। কর্নেল কুরেশি, ঝন্টু আলী শেখ বা রফিকুল শেখেরা ভারতীয় সেনাবাহিনীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা নিঃশব্দে তাদের কাজ করে চলেছেন প্রতি মুহূর্তে। তারা অতি প্রশংসায় কাতর বা অতি সমালোচনায় পাথর হন না, কারণ তারা যেখানে কাজ করেন সেখানে প্রচারের আলো কম, কিন্তু তাতে এদের কিচ্ছু এসে যায় না। সমাজ মাধ্যমে কে কি বলল, জাস্ট কিচ্ছু এসে যায় না। ভারতীয় সেনাবাহিনী সেই প্রতিষ্ঠান যেখানে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোন ধর্মের, কোন সম্প্রদায়ের কোনো তাৎপর্য রাখে না। তাৎপর্য রাখে কাশ্মীর থেকে কন্যাকুমারী ব্যাপী স্নেহের আঁচল বিছিয়ে আছে যে মা, দেশমাতৃকা আপনাকে বুকে স্থান দিয়েছেন, তার প্রেমে আপনি পাগল কিনা, তার সুখে আপনি সুখী কিনা, তার দুঃখে আপনি কাতর কিনা। পেশা তো আরো অনেক আছে, কিন্তু কিছু পাগল আছে যারা সেনাবাহিনীতে যায়।
ধর্মনিরপেক্ষতা যখন বহু ব্যবহারে ক্লিশে, তখন আপনি যে কোনো সেনা ক্যান্টনমেন্টে এলে দেখতে পাবেন এখানে একটাই প্রার্থনা ঘর, যেখানে হিন্দুর প্রার্থনা, মুসলিমের নামাজ, শিখের আরদাস এবং খ্রিস্টানের প্রেয়ার এক সুরে মিশে গেছে। ওই একটাই ঘর, হিন্দুদের মন্দির, মুসলিমের মসজিদ, শিখের গুরুদোয়ারা এবং খ্রিস্টানের গির্জা। আপনি দেখতে পাবেন ভূমিকা সিং, বিক্রম বাত্রা, সৌরভ কালিয়া, সোফিয়া কুরেশিরা ক্রমশ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। সমাজ মাধ্যমে করা কারো কুরুচিকর মন্তব্য সেখানে ন্যূনতম আঁচড় কাটতে পারছে না। জানেন, আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করা হচ্ছিল, তখন রাসবিহারী বোস বা নেতাজি সুভাষচন্দ্রের কাছে এটা বিবেচ্য ছিল না যে আপনি হিন্দু না মুসলমান, নারী না পুরুষ। ছিল শুধু একটাই অমোঘ মন্ত্র, যার শেষ কথা আপনি ভারতীয় কিনা এবং আপনার বুকে দেশপ্রেমের আগুন জ্বলছে কিনা। নেতাজিকে নিয়ে যখন তার স্বদেশের কিছু মানুষ কুরুচিকর কথার বন্যা ছোটাচ্ছে, তখন নেতাজি আজাদ হিন্দ ফৌজে রীতিমতো একটা সশক্ত মহিলা বাহিনী গড়ে ফেলেছিলেন। সেই মহিলা বাহিনী লিড করেছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগল। ভারত স্বাধীন হবার পর সেনাবাহিনীতে মেয়েদের প্রবেশাধিকার ছিল না। 1992 সালে নেতাজির দেখানো পথে হেঁটে ভারত সরকার মেয়েদের অস্থায়ী এবং 2008 সালে স্থায়ী প্রবেশাধিকার দেয়। সেদিন যারা সুভাষচন্দ্রকে নিয়ে কুরুচিকর সমালোচনা করেছিলেন, তাদের কাউকে ইতিহাস মনে রাখেনি। সুভাষচন্দ্র নেতাজি হিসেবে ভারতের প্রত্যেক প্রাণে বেঁচে ছিলেন, আছেন এবং থাকবেন। অপারেশন সিঁদুর ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি নতুন করে গর্ব জন্ম দিয়েছে। সিঁদুর, যা ভারতীয় সংস্কৃতিতে বিবাহিত মহিলাদের পবিত্র প্রতীক, এই অপারেশনের মাধ্যমে জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে। ভারতের বিভিন্ন শহরে সিঁদুর কুমকুম উৎসব আয়োজিত হচ্ছে, যেখানে মহিলারা তাদের সিঁথিতে সিঁদুর পরে অপারেশন সিঁদুরের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মুম্বাইয়ের একটি উৎসবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেন, সিঁদুর আমাদের শক্তি, আমাদের গর্ব। এই অপারেশন আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমাদের সংস্কৃতি আমাদের শক্তির উৎস। এছাড়া ভারতের চলচ্চিত্র শিল্প অপারেশন সিঁদুরের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে। পরিচালক অনুরাগ কাশ্যপ এ বিষয়ে বলেছেন, এই গল্প প্রতিটি ভারতীয়ের, আমরা এটিকে বিশ্বের কাছে পৌঁছে দেব। এই সাংস্কৃতিক জাগরণ ভারতের তরুণদের তাদের ঐতিহ্যের প্রতি গর্বিত হতে শিখিয়েছে। এই সব মিলিয়ে আপনার কি মত কমেন্ট বক্সে জানাতে পারেন। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।